দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। শেখ পরিবারের সিনেমায় ৩৭৮ কোটি। র্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি। টেকনাফ সীমান্তে নৌযান ও মাছ ধরা বন্ধ, আসছে না গোলার শব্দ। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। শেখ পরিবারের সিনেমায় ৩৭৮ কোটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের নিয়ে সিনেমা বানাতে ৫৭৪ কোটি টাকার প্রকল্প নিয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এর মধ্যে 10টি সিনেমা নির্মাণের ব্যয় ধরা হয়েছিল ৩৭৮ কোটি টাকা। বাকি ১৯৬ কোটি টাকা খরচ হতো ওইসব চলচ্চিত্র নির্মাণ তদারকির জন্য। আওয়ামী লীগ সরকারের আমলে ভবিষ্যৎ প্রকল্পর তালিকায় এ প্রকল্প স্থান পায়। সরকারি ভাষায় যাকে সবুজ পাতার ফাইল বলা হয়। এ ধরনের প্রকল্প দেখে হতবাক তদন্ত কর্মকর্তারা। এ নিয়ে প্রশ্ন তুলে তারা বাংলাদেশ প্রতিদিনকে জানান, চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কেন চলচ্চিত্র বানাবে? প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিশেষ আগ্রহে ওই প্রকল্প নেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা। তারা বলেন, সরকারের হাই কমান্ডকে খুশি করে লুটপাট করতে এই প্রকল্প নেওয়া হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিগত সরকারের নেয়া বিভিন্ন প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে 7 সদস্যের তদন্ত দল গঠন করে। ওই কমিটিটি এখন কাজ করছে। কমিটিটিতে অডিট বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞরাও আছেন। কমিটিটির রিপোর্ট পাওয়ার পর উপদেষ্টা নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন করে দুর্নীতির তথ্য তুলে ধরবেন। ওই কমিটিটি এরই মধ্যে বিভিন্ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পেয়েছে। চলমান প্রকল্পের পাশাপাশি কমিটিটি আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তির খাতের 25টি ভবিষ্যৎ প্রকল্প নিয়ে কাজ করছে। তদন্তের অগ্রগতি সম্পর্কে কমিটিটির প্রধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব, পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, চলমান প্রকল্পর পাশাপাশি আওয়ামী লীগ সরকারের আমলে 25টি ভবিষ্যৎ প্রকল্প নিয়েও আমরা কাজ করছি। এসব প্রকল্পের জন্য কয়েক হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল। সেখানে নানা ধরনের আর্থিক অনিয়ম ও দুর্নীতির পথ দেখাতে পেরেছে। এরই মধ্যে প্রকল্পর অবস্থা দেখে 8টি সরাসরি বাদ দেওয়া হয়েছে। আরও বেশ কয়েকটি প্রকল্প কাটছাঁট করা হবে। অর্থাৎ লুটপাট আর অনিয়ম করতেই ওই সব প্রকল্প নেওয়া হয়েছিল। ৫৭৪ কোটি টাকার প্রকল্প সম্পর্কে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ওই প্রকল্প ৩৭৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল শেখ হাসিনার পরিবারের সদস্যদের নিয়ে 10টি চলচ্চিত্র নির্মাণের জন্য। প্রথমত, শেখ পরিবারকে নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় কেন চলচ্চিত্র নির্মাণ করবে? দ্বিতীয়ত, বাংলাদেশের প্রেক্ষাপটে যেসব চলচ্চিত্র নির্মাণ করা হয় তার নির্মাণ ব্যয় এত কোটি টাকা কিভাবে হয়? এসব দিক বিশ্লেষণ করে শুরুতেই ওই প্রকল্প বাদ দিয়েছে। এদিকে তদন্ত সংশ্লিষ্টরা জানান, চলচ্চিত্র নির্মাণের জন্য ৩৭৮ কোটি টাকা বরাদ্দের পাশাপাশি বাকি ১৯৬ কোটি টাকা রাখা হয়েছে প্রকল্প কর্মকর্তা কর্মচারীর নিয়োগ ও চলচ্চিত্র নির্মাণে তদারকির জন্য। বাংলাদেশে সাধারণত একটি চলচ্চিত্র নির্মাণে কত টাকা ব্যয় হয় এমন প্রশ্ন করা হয়েছিল বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক এস.এ. হক অলিককে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, সচরাচর কোটি টাকার নিচে অনেক ছবি নির্মাণ করা হয়ে থাকে। পাশাপাশি এ পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল কয়েকটি ছবির কথা আমরা জানি, যেগুলোতে খরচ হয়েছে 4 থেকে 5 কোটি টাকা। প্রিয়তমা ও রাজকুমার নামের ছবিগুলোতে
এ ধরনের টাকা ব্যয় হয়েছে বলে শুনেছি। সংশ্লিষ্টরা জানান, শেখ পরিবারের জন্য যে 10টি ছবি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল তাতে গড়ে 5 কোটি টাকা করে খরচ করলে পরিমাণ দাঁড়ায় 50 কোটি টাকা। সেটা দ্বিগুণ হলে 100 কোটি টাকা পর্যন্ত হতে পারে। তাহলে বাকি 474 কোটি টাকা কোন খাতে খরচ করা হতো? এটা আমাদের প্রশ্ন। কিন্তু দুর্ভাগ্য, এসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো এখন আর কেউ নেই। কারণ এসব প্রকল্প নাকি নেওয়া হয়েছিল তৎকালীন সরকারের ওপর মহলের নির্দেশে। তাই কর্মকর্তা ও কর্মচারীরা এসব বিষয়ে তেমন কিছুই জানেন না। র্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে র্যাব আয়নাঘর ছিল এবং তা সেভাবেই রাখা হয়েছে বলে জানালেন বাহিনীটির মহাপরিচালক ডিজি AKM শহীদুর রহমান। এছাড়া র্যাবের বিরুদ্ধে ওঠা গুম ও খুনের অভিযোগের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, র্যাবের বিরুদ্ধে গুম, খুন সহ কিছু অভিযোগ আছে। র্যাবের দ্বারা যারা নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ভবিষ্যতে এ বাহিনী এমন কোনো কার্যক্রমে কারোর নির্দেশে জড়িত হবে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেসবের বিচার নিশ্চিত করা হবে। গত কয়েকদিন ধরে র্যাবের বিরুদ্ধে গুম, খুনের অভিযোগের পাশাপাশি র্যাবের আয়নাঘর প্রসঙ্গে আলোচনা হচ্ছে। এর ব্যাপারে র্যাবের বক্তব্যকে জানতে চাইলে তিনি বলেন, র্যাবে আয়নাঘর ছিল, আছে, সেটা সেভাবেই রাখা হয়েছে। গুম, খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘর সহ যা যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা কোনো পরিবর্ধন করিনি। যা যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখা হয়েছে। AKM শহীদুর রহমান বলেন, র্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম, খুন সহ যত ধরনের অভিযোগ ছিল তার তদন্ত করছে কমিশন। আমরা র্যাবের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করছি। আমরা মনে করি তদন্তের ফলের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন র্যাবের ADG অপারেশনস কর্নেল ইফতেখার আহমেদ, পরিচালক আইন ও গণমাধ্যম লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। টেকনাফ সীমান্তে নৌযান ও মাছ ধরা বন্ধ, আসছে না গোলার শব্দ। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে মংডু টাউশিপ দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে নিয়েছে। এরপর থেকে কক্সবাজারের সীমান্তে বন্ধ রয়েছে গোলার বিকট শব্দ। এতে সীমান্তবাসীদের মাঝে স্বস্তি ফিরলেও রয়েছে আতঙ্ক। তবে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী মংডু শহর পুরোপুরি দখলে নেওয়ার পর নিরাপত্তার কারণে টেকনাফ সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে প্রশাসন। তবে নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন চালু রয়েছে। সরেজমিনে ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া, সাবরাং, নয়াপাড়া, শাহপরীর দ্বীপের লোকজন সীমান্তে লবণ চাষ সহ নাপ নদের তীরে ঠেলার জালে মাছ ধরতে ব্যস্ত থাকতেন জেলেরা। তবে নাপ নদে আগের মতো দেখা যায়নি জেলেদের নৌকা। এছাড়া গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার 12 ডিসেম্বর দুপুর পর্যন্ত মিয়ানমারের গোলাবারুদের কোনো বিকট শব্দ শোনেননি সীমান্তের বাসিন্দারা। নাপ নদের তীরে টেকনাফ মিয়ানমার ট্রানজিট ঘাটের ভ্রাম্যমাণ দোকানে বৃদ্ধ নুরুল ইসলাম বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে রাতে মিয়ানমারে গোলাগুলির কারণে নির্ঘুম রাত কেটেছিল। কেননা সে দেশে যুদ্ধের কারণে বোমার শব্দে এপারে কেঁপে উঠছিল। আমাদের বাড়িঘরগুলো থরথর করে কাঁপছিল। এতে নারী শিশুরা খুব ভয়ভীতির মধ্যে ছিল। গত কয়েক মাস ধরে ওপারের যুদ্ধের কারণে আমরা এতদিন অস্বস্তিতে ছিলাম। এদিকে গত শনিবার থেকে মিয়ানমার থেকে পণ্যবাহিনী কোনো কার্গো ট্রলার ও জাহাজ টেকনাফ স্থলবন্দরে আসেনি এবং মালামাল খালাস করা কার্গো ট্রলার ও জাহাজ মিয়ানমারে ফেরত যেতে পারছে না বলে জানিয়েছেন টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি বলেন, সর্বশেষ গত শুক্রবার মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে মাছ ভর্তি একটি কার্গো ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে নোঙর করেছে।
মালামাল নিয়ে আসা 4টি কার্গো ট্রলার বর্তমানে স্থলবন্দরের জেটিতে রয়েছে। এর মধ্যে 2টি কার্গো ট্রলার থেকে মালামাল খালাস করা হলেও মিয়ানমারে ফেরত যেতে পারছে না। প্রসঙ্গত, মিয়ানমারের চলমান দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যুদ্ধকালে গত রোববার মংডুতে সামরিক জান্তার বর্ডার গার্ড পুলিশ ডিভিশন নাখাখা 5-এর শেষ পোস্টটিও পুরোপুরি দখলে নেওয়ার কথা বলে এক বিবৃতি দেয় আরাকান আর্মি। এরপর থেকে নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরের দিন থেকে টেকনাফ সীমান্তে সে দেশ থেকে কোনো ধরনের গোলার বিকট শব্দ ভেসে আসেনি এপারে। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ। সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম। আজ বৃহস্পতিবার বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের RSF প্রকাশিত তালিকায় বাংলাদেশ সহ 4 দেশের নাম রয়েছে। সংগঠনটির প্রতিবেদনে বলা হয়, 2024 সালে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন 54 জন সাংবাদিক। তাদের মধ্যে 5 জনই বাংলাদেশে নিহত হয়েছেন। তালিকায় বাংলাদেশ 3য় অবস্থানে। RSF এর প্রতিবেদনের মতে 2024 সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা। এরপরে আছে পাকিস্তানের নাম, সেখানে 7 সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তালিকায় পরের নাম দুটি হলো বাংলাদেশ ও মেক্সিকো। 2 দেশে 5 জন করে সাংবাদিক নিহত হন। এবছর নিখোঁজ হয়েছেন 95 জন সাংবাদিক। 55 জন সাংবাদিক এ মুহূর্তে জিম্মি অবস্থায় আছেন। জিম্মিদের মধ্যে 25 জনই ইসলামিক স্টেটের IS হাতে আটক হয়েছেন। ফিলিস্তিন এখন সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ এমন মন্তব্য করে RSF এর প্রতিবেদনে বলা হয়েছে, গত 5 বছরে অন্য যে কোনো দেশের চেয়ে এবছর ফিলিস্তিনে নিহত সাংবাদিকের সংখ্যা বেশি। নিহতদের 1/3 ইসরায়েলি সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। 2023 সালের প্রতিবেদনে নিহতের সংখ্যা ছিল 45। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নবীন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগের আয়োজনে সংগঠনের 12তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। জয়নুল আবেদিন ফারুক বলেন, ভারত কি চায়? এখন তো শেখ হাসিনা নেই। শেখ হাসিনার কিছু পেতাত্তা থাকলেও তার দল তো এখন শাসন করছে না, তাহলে ভয় কিসের? সোমবার যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে। সেই আগরতলায় সহকারী হাই কমিশনারে হামলা করা হয়েছে, জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে। শেখ হাসিনার ওপর ভর করে এদেশে রাজত্ব কায়েম করেছেন। বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করেছেন। সংবিধানে তছনছ করে দিয়েছেন। বিচারপতির এজলাসে লাথি মেরেছেন। আয়নাঘর তৈরি করেছেন। তিনি বলেন, সেদিন এখন আর আপনাদের নেই। ষড়যন্ত্র আপনারা যতই করেন, এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না। তারেক রহমান বাংলাদেশে আসবেন। এক মাথা এক ভোটে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ভারতের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, আপনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এবং ষড়যন্ত্রে সাহায্যও করছেন। বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, আপনার কারণে অর্থনৈতিক দুর্বল হতে পারে, কিন্তু একবার আসেন, আমাদের লাগবে না। আগরতলার কাছে ব্রাহ্মণবাড়িয়ার লোকই যথেষ্ট আপনাকে প্রতিহত করতে। সেজন্য কথাবার্তা একটু ভালো করে বলা দরকার। তিনি বলেন, আপনারা চেয়েছিলেন শেখ হাসিনার মাথায় হাত রেখে বাংলাদেশে 7 সিস্টার্সের মতো 8 সিস্টার্স বানাবেন। কল্পনা করেই গেছেন, কিন্তু লাভ হয়নি। শেখ হাসিনা আশ্রয় নিয়েছে আপনার কাছে। যদি সত্যি আপনি গণতান্ত্রিক দেশ হন, যদি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হয়ে থাকেন, আপনার উচিত ছিল শেখ হাসিনাকে আশ্রয়ের পর যখন তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে 1 মিনিটের জন্য না রেখে ডক্টর ইউনূস সরকারের কাছে হস্তান্তর করা। তাহলে আমরা বিশ্বাস করতাম আপনি বাংলাদেশের মানুষকে সম্মান করেন।